নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ড অঙ্কন। সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ধনু লগ্ন ও ধনু রাশি সাপেক্ষে 12টি ঘরে বুধের অবস্থান এবং তার ফলাফল সম্পর্কে। ধনু লগ্ন ও ধনু রাশি সাপেক্ষে বুধকে সর্বোচ্চ কারক গ্রহ হিসাবে ধরা হয় না, কিন্তু বুধ এই জন্মছকে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তার দুটি কারণ। প্রথমত হচ্ছে বুধ নৈসর্গিক শুভ গ্রহ। বুধ সর্বদাই পজিটিভ ফলাফল দিতে পছন্দ করে থাকে এবং বুধের স্বভাব সর্বদাই এরকম যে সে যদি শুভ গ্রহের সাথে বসে থাকে তাহলে শুভ ফলাফল, আর অশুভ গ্রহের সাথে যদি বসে থাকে তাহলে অশুভ ফলাফল দিয়ে থাকে। এবং বুধ কিন্তু এই লগ্ন বা রাশি সাপেক্ষে দুটো কেন্দ্র ঘরের অধিপতি। তো সপ্তম এবং দশম ঘরের অধিপতি হয়। সপ্তম অর্থাৎ আমাদের দাম্পত্য জীবন, আমাদের ব্যবসা, এবং দশম অর্থাৎ আমাদের কর্ম। অতএব এই দুটো গুরুত্বপূর্ণ ঘরের অধিপতি যেই গ্রহটা হবে সে কারক না হলেও সে কিন্তু সর্বদাই পজিটিভ ফলাফল দেওয়ারই চেষ্টা করবে এবং খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকবে। তার কারণ বুধ এই জন্মছকে দুর্বল বা পীড়িত হলে ধনু লগ্ন বা ধনু রাশির জাতক জাতিকারা কিন্তু তার দাম্পত্য জীবন এবং কর্ম নিয়ে কিন্তু সাফল্য লাভ করতে পারবে না। তো সেই বিষয়গুলোকে মাথায় রেখে আজকে আমরা আলোচনা করব ধনু লগ্ন ও ধনু রাশির সাপেক্ষে 12টি ঘরে বুধের অবস্থান এবং তার নিয়ে ফলাফল। তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আসুন শুরু করা যাক। তো ধনু লগ্ন ধনু রাশি, দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি হচ্ছে ধনু রাশি। বৃহস্পতির দুটি রাশি, একটা হচ্ছে ধনু, দ্বিতীয় হচ্ছে মীন। ধনুকেই কিন্তু মূল ত্রিকোণ রাশি হিসাবে ধরা হয় এবং এই রাশিটি কিন্তু অগ্নিতত্ত্ব প্রধান রাশি। তো এই রাশির অধিপতি যেহেতু দেবগুরু বৃহস্পতি, তো দেবগুরু বৃহস্পতির ন্যায় জ্ঞান অর্জন করবার খিদে এই সকল মানুষদের মধ্যে সর্বদাই বিরাজমান, এবং এরা সর্বদাই লক্ষ্য স্থির করে চলতে পছন্দ করে, লক্ষ্যের বাইরের বিষয়ের ওপর অতটা মাথা ঘামায় না। এবং এদের একটা সমস্যার জায়গা হচ্ছে এইটাই যে এরা বড্ড স্পষ্টভাষী, যেটা ঠিক যেটা ভুল সেটা মুখের ওপর বলার ক্ষমতা কিন্তু এদের মধ্যে সর্বদাই থাকে। তার জন্য মানুষের কাছে খারাপও হয়ে যায়, এবং পরিশ্রম করবার ক্ষমতা কিন্তু ভীষণ থাকে। মানুষের পাশে থাকা, মানুষের জন্য করা সর্বদাই কিন্তু এদের মধ্যে দেখা গেছে। তো এখন এই লগ্ন যাদের, দেখুন প্রথমত লগ্নটা জানা আছে যাদের ধনু লগ্ন, তাদের ক্ষেত্রে এই ভিডিওটা সব থেকে বেস্ট আমি বলবো। যারা জানেন না তারা রাশিটাকেও ফলো করতে পারেন, কেন আমি এই লগ্ন সাপেক্ষে বুধের মহারত্ন পান্নাকে নিয়েও আলোচনা করব। সেটা কিন্তু লগ্ন সাপেক্ষেই প্রযোজ্য হবে। কারোর ধরুন ধনু রাশি, তারা পান্না পড়ে নিলেন, সেক্ষেত্রে কিন্তু সেটা প্রযোজ্য হবে না। তো লগ্ন সাপেক্ষে বুধের অবস্থানের ওপর আমি রত্ন ধারণের বিষয়টাও কিন্তু আপনাদেরকে জানাবো। তো এই লগ্ন সাপেক্ষে বুধ, আমি প্রথমে বলেছি, সপ্তম এবং দশম ঘরের অধিপতি হয়। তো এই গ্রহটি কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা প্রত্যেকটা ঘরে যখন আলোচনা হবে সেই বিষয়ের ওপর ভিত্তি করে বুঝবো। তো তার জন্য আমাদেরকে স্ক্রিনে আসতে হবে। আমরা দেখতে পাচ্ছি এটি ধনু লগ্ন ও ধনু রাশি জন্মছক। তো প্রত্যেকটা ঘরে আমি বুধকে রেখেছি। বুধ যদি প্রথমত আপনাদের লগ্ন বা রাশিতেই বসে থাকে, দেখুন বুধ আর বৃহস্পতি কিন্তু একে অপরের বলতে পারেন মিত্র নয়, সম পূর্ণ মিত্র হিসাবে বুধ আর বৃহস্পতি কিন্তু একে অপরকে ধরে না। তো সেই অ্যাঙ্গেল থেকে যদি আমরা দেখি, বুধ কিন্তু বৃহস্পতিকে নিজের মিত্র ভাবে, বৃহস্পতি বুধকে নিজের মিত্র ভাবে না। তো সেই দিক থেকে যদি আমরা দেখি, বুধকে অবশ্যই যখন ধনু রাশিতে বসে থাকবে তখন বৃহস্পতির সাথে তাৎকালিক মিত্রতা আমাদেরকে কিন্তু অবশ্যই দেখতে হবে। তাৎকালিক মিত্রতা বা সময়গত বন্ধুত্ব। যখন বুধ এখানে আপনাদের ধনুতে বসে থাকবে, বৃহস্পতি যদি পরের 3টি ঘর মকর, কুম্ভ, মীন অথবা বৃশ্চিক, তুলা এবং কন্যা থাকে, তাহলে সেক্ষেত্রে বুধের সাথে বৃহস্পতি তাৎকালিক মিত্রতার সম্পর্ক হবে। তখন বুধ কিন্তু এই ঘরে বসে পূর্ণরূপে মিত্র ফলাফল দেবে বা খুব পজিটিভ ফলাফল দেবে। এবার 2-3টে পয়েন্ট উঠে আসছে। বুধ কিন্তু লগ্নে দিকবলি হয়ে যায়। তো এটা প্রথম পজিটিভ পয়েন্ট। বুধ যখনই কোনো জাতক বা জাতিকার লগ্নে বসবে, বিশেষত ধরুন ধনু লগ্ন ধনু রাশিতে বসবে, তার ব্যক্তিত্বের মধ্যে কিন্তু একটা আলাদাই উজ্জ্বলতা নিয়ে আসবে। কেন? সে রাজকুমার স্বভাবের বুধ গ্রহ হয়, তো তার মধ্যে একটা শিশু ভাব অবশ্যই নিয়ে আসবে, তার মধ্যে একটা প্রাণবন্ততা অবশ্যই নিয়ে আসবে, তার মধ্যে চালাকি বুদ্ধি, অ্যাট্রাকটিভনেস অবশ্যই কিন্তু থাকবে। তো বুধ লগ্নে বসে অবশ্যই খুব ভালো ফলাফল দেবে। এবং যেহেতু সপ্তম এবং দশম ঘরের অধিপতি হয় কর্ম এবং ব্যবসা, এরা কিন্তু খুব ভালো ব্যবসায়ী হতে পারে, কর্মজীবনেও ভীষণ সাফল্য এরা কিন্তু লাভ করতে পারে, এবং মানুষকে অ্যাডভাইস দেওয়ার ক্ষমতা এদের মধ্যে ভীষণ ভালো থাকতে পারে। যদি তাৎকালিক শত্রুতায় বসে থাকে সেক্ষেত্রেও বিষয়টা সমানভাবে প্রযোজ্য, কিন্তু কিছুটা কষ্ট করে তাদেরকে এই জায়গাগুলো অ্যাচিভ করতে হবে। এবং বুধের একটি দৃষ্টি, সেটা সপ্তম দৃষ্টি, যেটা তার নিজের ঘরে পড়বে। তো সেদিক থেকে ব্যবসা এবং দাম্পত্য সুখ সব রকম দিক থেকে বুধ কিন্তু লগ্নে অবস্থান করে খুব ভালো ফলাফল এই লগ্ন বা রাশি সাপেক্ষে দেওয়ার ক্ষমতা রাখে।
যদি দ্বিতীয় স্থানে বসে থাকে, দ্বিতীয় স্থানটা মকর, এটা শনির ঘর আমরা জানি, এইখানটা হচ্ছে বুধের মিত্র ক্ষেত্র, শনি আর বুধ একে অপরের পরম মিত্র। তো সেই দিক থেকে যদি আমরা দেখি বুধ যদি দ্বিতীয় স্থানে অবস্থান করে, অতএব এইখানে কর্ম এবং ব্যবসার অধিপতি বা দাম্পত্যের অধিপতি তার কিন্তু ধনস্থানে গিয়ে অবস্থান করছে। প্রথমত হচ্ছে তারা যথেষ্ট, মানে যদি শনি এখানে স্ট্রং থাকে এই জন্মচকে, যথেষ্ট বড়লোক ফ্যামিলিতে জন্মগ্রহণ করে, এটা খুব ভালো একটা যোগ। এবং তার সাথে সাথে কিন্তু এখানে এটাও দেখা গেছে এরা পৈতৃক সম্পত্তি, সেই পরিবারের যে ধরে নিন ব্যবসা সম্পত্তি, সেইগুলোকে কাজে লাগিয়ে কি করে জীবনে উন্নতি করা যায় সেইরকম ধরনের কলা কৌশল এদের মধ্যে ভীষণ ভালো থাকে। আর যদি কোনো কারণে ধরুন নাও থাকে, বুধ যদি দ্বিতীয় অবস্থান করে এবং পীড়িত না হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এরা এরকম একটা ব্যবসা শুরু করে, যেই ব্যবসাটা ধরে নিন তার পরস্পর যারা জন্মগ্রহণ করবে তারা কিন্তু ধরে নিয়ে চলে। তো সেই দিক থেকে বুধের দ্বিতীয় অবস্থানটা খুব ভালো। এবার বুধ হচ্ছে বাণীর কারক গ্রহ, তো সেই দিক থেকে দ্বিতীয় বসে আছে মানে সেই জাতক বা জাতিকার বাণী হবে যথেষ্ট স্ট্রং, তার কথাবার্তার মাধ্যমে সে জীবনে উন্নতি করবে। এবং দশমের সাথে দ্বিতীয় কানেকশন মানে সে ফ্যামিলিগত দিক থেকে সাপোর্টের মাধ্যমে ব্যবসার মধ্যে উন্নতি কিন্তু 100% পাবে। এবং সপ্তম দৃষ্টি যেহেতু অষ্টম স্থানে পড়ছে, যথেষ্ট তীক্ষ্ণ বুদ্ধি থাকবে। অষ্টম ঘর আমাদের ষষ্ঠ ইন্দ্রিয়ের ঘর হয়, তো বুধ অষ্টমে দৃষ্টি দিচ্ছে মানে তার কিন্তু অনুমান করবার ক্ষমতা ভীষণ ভালো থাকবে। তো অসুবিধার কিছু জায়গা নেই এখানে। যদি তৃতীয় অবস্থান করে বুধ, তো এখানে কর্ম এবং দাম্পত্যের অধিপতি তৃতীয় স্থানে অবস্থান করছে পরিশ্রম পরাক্রমের ঘরে, এটাও শনির ঘর, সেই ঘরে অবস্থান করলে এটা বলবো খুব ভালো যোগ। দুটো তিনটে কারণ দেখুন, পরিশ্রম না করলে আমরা জীবনে সফল হতে পারি না, আর কর্মে যদি আমাদেরকে উন্নতি করতে হয় তাহলে পরিশ্রম আমাদেরকে করতেই হবে। তো পরিশ্রমী যে হবে সে কিন্তু কর্মজীবনে 100% উন্নতি করবে। আর তৃতীয় স্থানে বুধ কিন্তু যথেষ্ট পজিটিভ ফলাফল দিয়ে থাকে। তো জাতক একটু বেশি বলতে পারেন চঞ্চলতার মধ্যে থাকে এবং তাদের মেন্টালিটি বারংবার চেঞ্জ হতে পারে, কিন্তু বাদবাকি ক্ষেত্রে তৃতীয় বুধের অবস্থান প্রথম দিকটাতে একটু সমস্যা দিলেও যত দিন যাবে তত তারা ম্যাচিওর হতে থাকবে এবং সেখান থেকে কিন্তু তাদের ইউনিক ইউনিক বুদ্ধির দ্বারা তারা জীবনে কিন্তু উন্নতি করবে। ছোটোখাটো ঘোরাঘুরির মাধ্যমে এক স্থানে না থেকে এরা কিন্তু বিজনেস করা বলুন, কর্ম করা বলুন, খুব ভালো এরা লাইফে যোগ পেতে পারে। এবং খেলাধুলার লাইন, স্পোর্টস লাইনেও কিন্তু ভীষণ সাফল্য এনে দিতে পারে ধনু লগ্ন ধনু রাশি সাপেক্ষে তৃতীয় বুধের অবস্থান। এবং এই যোগটা আপনারা ভালো করে দেখুন, বুধ কিন্তু সপ্তম দৃষ্টি কোথায় দেবে? নবম স্থানে। তো দশম ঘরের অধিপতির যদি দৃষ্টি কোনো রকম ভাগ্যস্থানে পড়ে, তাহলে সেক্ষেত্রেও তো এটা খুব ভালো যোগ হচ্ছে, তার মানে সে যত খাটবে তার ভাগ্য তত অ্যাক্টিভেট হবে, অতএব সেই দিক থেকেও খুব ভালো। তো তৃতীয় স্থানে বুধের অবস্থান তার ছোট বোনের দ্বারাও কিন্তু সে জীবনে ভীষণ সাপোর্ট পেতে পারে, তো অবশ্যই খুব ভালো হিসাবেই ধরা হবে। চতুর্থ স্থানে যদি থাকে, এটা তো কেন্দ্র ত্রিকোণ রাজ্য হয়, আপনারা জানেন চতুর্থ ঘর কেন্দ্রের ঘর, কিন্তু বুধ এই ঘরে হয়ে যায় নিচ। তাহলে সেই দিক থেকে যদি আমরা দেখি, এখন বুধের ডিগ্রি যদি 16 ডিগ্রির ওপরে থাকে তাহলে বুধের কিন্তু নিজভঙ্গ হয়ে যাবে, আর বুধের ডিগ্রি যদি 16 ডিগ্রির কম থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু বুধ পূর্ণরূপে নিচ থাকবে। যদি বৃহস্পতির দৃষ্টি না পড়ে বা বৃহস্পতির কেন্দ্রে না বুধ বসে থাকে তাহলে বুধ কিন্তু পূর্ণরূপে নেগেটিভ ফলাফল দেবে। তখন সেক্ষেত্রে প্রথমত সপ্তম, অর্থাৎ দাম্পত্য জীবনের সমস্যা আসবে কিসের জন্য? তার সাংসারিক বা তার মায়ের জন্য এরম ধরনের প্রবলেম, বা তার স্ত্রীর জন্য তার সাংসারিক সুখে প্রবলেম আসবে, বিবাহ বিচ্ছেদের যোগ তৈরি করতে পারে, কর্মজীবনে বারংবার পরিবর্তন নিয়ে আসতে পারে, কর্ম করে সাফল্য লাভ তারা নাও করতে পারে। তো সেই দিক থেকে প্রবলেমের জায়গা আসবে, তাদের বোধ বুদ্ধি কম হতে পারে। এবং অবশ্যই কিন্তু বুধ যদি এখানে পীড়িত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে নার্ভের সমস্যা, স্কিনের সমস্যা, অ্যালার্জির সমস্যাতেও কিন্তু বুধ এখানে ভোগাতে পারে। আর যদি 16 ডিগ্রির ওপরে চলে যায় তাহলে আমি বলবো বুধ এখানে কিন্তু পূর্ণরূপে পজিটিভ ফলাফল দেবে, যদি নিজভঙ্গ হয়ে যায় বা নিচস্থ না থাকে। কেন? তার সপ্তম দৃষ্টি দশম স্থানে পড়ছে, অর্থাৎ কর্মজীবনে 100% সাফল্য, দাম্পত্য জীবনেও খুব পজিটিভ সাফল্য এখানে কিন্তু দিয়ে দেবে বুধ গ্রহ। তার পরবর্তী যদি পঞ্চম স্থানে থাকে, মেষ মঙ্গলের ঘর হয়, তাহলে এখানে মঙ্গলের সাথে আমাদের সময়গত বন্ধুত্ব বা তাৎকালিক মিত্রতা দেখতে হবে। বুধ এখানে বসে থাকলে, মঙ্গল যদি মীন, কুম্ভ, মকর এবং বৃষ, মিথুন এবং কর্কটে যদি বসে থাকে, বারংবার বুঝতে হবে যেই গ্রহটার সাথে আমরা তাৎকালিক মিত্রতা দেখবো সেই গ্রহটা, যেই গ্রহটার সাথে দেখবো সেই গ্রহটা থেকে আগে 3টে ঘরে এবং পরে 3টে ঘরে যদি থাকে তাহলে সারা তাৎকালিক মিত্রতায় বসে আছে। বুধ তখন এই পঞ্চমে বসে কেন্দ্র ত্রিকোণ রাজযোগ নির্মাণ করবে। কেন? দুটো কেন্দ্রের অধিপতি ত্রিকোণে অবস্থান করছে, মানে এটা কেন্দ্র ত্রিকোণ রাজযোগ হচ্ছে। তো সেই দিক থেকে যদি আমরা দেখি বুধের পঞ্চম অবস্থানকেও কিন্তু খুব কারক হিসাবে ধরা হয়, কেন? এটা বুদ্ধির ঘর হয়, এটা এডুকেশনের ঘর হয়। তো সেখানে তার জাতক বা জাতিকা যেই হোক যদি তাৎকালিক মিত্রতায় বসে থাকে সে যথেষ্ট জ্ঞানী হবে, যথেষ্ট বুদ্ধিমান হবে, অ্যাকাউন্টস লাইনে ভীষণ তার নলেজ থাকবে এবং তার সাথে শেয়ার মার্কেট, স্টক মার্কেট এই সকল বিষয়ের প্রতিও তার কিন্তু অগাধ জ্ঞান থাকবে। এবং এইটাও দেখা গেছে তাদের অ্যাডভাইস দেওয়ার ক্ষমতা ভীষণ ভালো থাকে। সেটা যদি ধরুন সে জ্যোতিষ পেশাতে যায় সেটাও কিন্তু তার জন্য খুব ভালো। মানুষকে অ্যাডভাইসের মাধ্যমে কিন্তু আর্নিং করবার যোগ কিন্তু অবশ্যই বুধ এখানে নিয়ে আসবে, যেহেতু সপ্তম দৃষ্টি তার একাদশে পড়ছে।
তো একাধিক সোর্স অফ ইনকামের জায়গা কিন্তু বুধ এখানে অবস্থান করে নিয়ে আসতে পারে। যদি তাৎকালিক শত্রুতায় বসে থাকে সেক্ষেত্রেও পজিটিভ ফলাফল আসবে, কিন্তু সেটা এতটা ভালো আসবে না। এবং তাৎকালিক মিত্রতায় বসে থাকা এখানে পঞ্চমের বুধ প্রেম বিবাহের ক্ষেত্রে সর্বোচ্চ সফলতা দিয়ে থাকে যদি এখানে সপ্তম ঘরের অধিপতি পঞ্চমে বসে থাকে। আর যদি তাৎকালিক শত্রুতায় বসে থাকে তখন কিন্তু সেই প্রেম বিবাহ ভেঙে যাওয়ার চান্স তৈরি করে। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আপনাদেরকে। যদি ষষ্ঠ স্থানে অবস্থান করে, এখন বিষয়টা ভালো করে বুঝতে হবে। দেখুন, সপ্তম ঘরের অধিপতি ষষ্ঠে অবস্থান করলে এটা কিন্তু মারাত্মক নেগেটিভ। কেন? সপ্তম ঘর আমাদের দাম্পত্য জীবনেরও ঘর হয়, শুধু ব্যবসা নয়। অতএব ব্যবসার অধিপতি যদি ষষ্ঠ স্থানে বসে থাকে তাহলে সেটা নেগেটিভ। প্লাস যদি আমাদের পার্টনারের কারকগুলো যদি ষষ্ঠ স্থানে বসে থাকে তাহলে সেক্ষেত্রে পার্টনার চিররুগ্ন হয়, বিবাহের পরে তার হেলথ ইস্যু মারাত্মকভাবে বৃদ্ধি পায়। তো এই প্রবলেমগুলো দেয়। কিন্তু এইখানে আপনাদেরকে একটা বিষয় বুঝতে হবে কি, যদি দশম ঘরের অধিপতি হিসাবে ষষ্ঠ স্থানে দেখি তাহলে সেটা কিন্তু অবশ্যই পজিটিভ। কেন পজিটিভ? এক তো প্রথমত মিত্র ক্ষেত্রে বসে আছে শুক্রের ঘরে। এবার দশম ঘর আমাদের রোগঋণ রিপুর ঘরে এবং চ্যালেঞ্জেরও ঘর হয়। তো দশম ঘরের অধিপতি ষষ্ঠে অবস্থান করলে তারা চাকরি জীবনে কিন্তু ভীষণ ভালো সাফল্য পায়। অ্যাকাউন্টস লাইনের দিকে, ফিনান্স লাইনের দিকে, ব্যাংকিং লাইনের দিকে যদি যেতে পারে, যদি সাথে শুক্রও বসে যায়, বুধ এবং শুক্রের লক্ষ্মীনারায়ণ রাজযোগ হয়, তাহলে আইটি সেক্টরের দিকে গেলেও কিন্তু তাদের মারাত্মক সাফল্য যোগ জন্মছক অনুযায়ী থাকবে। কিন্তু দাম্পত্য জীবনের ক্ষেত্রে নেগেটিভ ইম্প্যাক্ট পড়বেই। এবার আপনাদেরকে অবশ্যই, যদি এখানে কর্মের জন্য ভালো বললাম, দাম্পত্যের জন্য নেগেটিভ বললাম, সেক্ষেত্রে আপনারা কুষ্টি মিলিয়ে অবশ্যই বিয়ে করবেন। পার্টনারের সাথে যেন নারীর মিলটা, মানে অষ্টকূটে যে নারী কূট আছে সেই মিলটা যেন পুরো থাকে, তবেই আপনারা সেই জন্মছকের সাথে বিবাহের দিকে যাবেন। না হলে কিন্তু আপনার বিবাহের পরে আপনার পার্টনারের হেলথ মারাত্মকভাবে নেগেটিভ ইম্প্যাক্ট দিতে পারে আপনার। এবং বুধ ষষ্ঠে বসে আছে, কিছুটা সিজনাল রোগ আপনার ক্ষেত্রেও ভোগাবে যদি সে দুর্বল অবস্থাতে বসে থাকে। তারপরে যদি সপ্তমে থাকে, তাহলে সপ্তমপতি সপ্তমে বসে আছে, বুধ নিজের ঘরে বসে আছে, এটা তো রাজযোগ নির্মাণ হচ্ছে। তো সব রকম দিক থেকে বুধের এই অবস্থানকে আমরা খুব পজিটিভ ধরতে পারি। আপনারা চাকরি করলেও বলবো সাইডে আপনারা ব্যবসার সাথে যুক্ত হন, সেটাও কিন্তু সাফল্যের জায়গা। পজিটিভ পার্টনার আপনারা পাবেন, কিন্তু পার্টনারের সাথে আপনাদের মতের অমিলের জায়গা কিছুটা থাকবে, এটা অস্বীকার করবো না। কেন? তারা যতটা ফাস্ট ফরওয়ার্ড চিন্তা ভাবনা করবে ততটা আপনি কিন্তু পারবেন না। অবশ্যই এটা কোনো দিক থেকে নেগেটিভ যোগ নয়, কিন্তু একটু মানিয়ে যদি আপনারা নিতে পারেন, বুধের দশা বা মহাদশা পেলে আপনারা কিন্তু কর্মজীবনে সাফল্য এবং তার সাথে দাম্পত্য জীবনেও সাফল্য এবং ব্যবসাতেও সাফল্য কিন্তু 100% পাবেন। খুব ভালো এই যোগ। এবং সপ্তম দৃষ্টি যেহেতু লগ্নে দেবে, অতএব আপনার ব্যক্তিত্বের মধ্যে একটা পজিটিভনেস অবশ্যই নিয়ে আসবে। আপনার একটা উচ্চমানের ব্যক্তিত্ব তৈরি করবে এবং যথেষ্ট জ্ঞানী আপনারা হবেন, যেহেতু ধনু লগ্ন এবং বুধের কানেকশন লগ্নের সাথে থাকছে। খুব ভালো হয় এই যোগ। তার পরবর্তী যদি অষ্টম স্থানে থাকে, অষ্টম ঘর আমরা জানি নেগেটিভ ঘর হয়, এবং কর্মের অধিপতি যখনই অষ্টমে চলে যায় তখন কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। এক্ষেত্রে যেরকম ষষ্ঠের ক্ষেত্রে বলেছিলাম সপ্তমের অধিপতি ষষ্ঠের জন্য নেগেটিভ আর দশমের জন্য পজিটিভ, এক্ষেত্রে দুটো ক্ষেত্রে নেগেটিভ হয়ে যাচ্ছে। প্রথমত তাৎকালিক মিত্রতা চন্দ্রের সাথে আপনাদেরকে দেখতে হবে, এবং তাৎকালিক মিত্রতা থাকলে আমি বলবো সমস্যাটা কিছুটা কম। না হলে কিন্তু কর্ম বারংবার পরিবর্তন হবে, বিবাহ বিচ্ছেদ হওয়ারও যোগ কিন্তু, ডিভোর্স হওয়ারও যোগ কিন্তু এই জন্মছকে তৈরি করতে পারে যদি তাৎকালিক শত্রুতায় বসে থাকে এবং বুধ অষ্টমে বসে থাকে। এটা কিন্তু খুব নেগেটিভ ইম্প্যাক্ট। এবার সর্বদাই কি নেগেটিভ? দেখুন, দশম ঘরের অধিপতি যদি অষ্টমে বসে থাকে তাহলে তারা রিসার্চের সাথে যুক্ত হতে পারে, যেখানে জীবনের চাওয়া পাওয়ার বাইরে গিয়ে, মানে তার জীবনে চাওয়া পাওয়া কিছু থাকছেই না। রিসার্চ যারা করে তারা কিন্তু অনেক কিছু স্যাক্রিফাইস কম্প্রোমাইজ করে তবেই করতে পারে, সেই জায়গাগুলো অ্যাচিভ করতে পারে। সেই দিকে যেতে পারে অষ্টমে বুধের কানেকশন। এবং জ্যোতিষশাস্ত্রের দিকে, তন্ত্র সাধনার দিকেও কিন্তু যেতে পারে সে সকল জাতক বা জাতিকা। যদি কোনো রকম অষ্টমে বুধ বসে থাকে এবং শনি যদি এখান থেকে দৃষ্টি দিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমি বলবো জ্যোতিষবিদ্যা বা তন্ত্র সাধনার ক্ষেত্রে খুব ভালো যোগ এইখানে নির্মাণ হবে। তো তবু আমি একটা বিষয় আপনাদেরকে বলবো, এক্ষেত্রেও আপনাদের এই নেগেটিভ দোষটা যখনই সপ্তমের অষ্টম কানেকশন, কুষ্টি মিলিয়ে বিবাহ করতে হবে। আর কর্মের দিকে আপনাদের নিরাশ হলে চলবে না, আপনাদেরকে একটা কর্মের প্রতি বলতে পারেন বারবার চেঞ্জ করার মেন্টালিটি চলে আসবে। এইটা হচ্ছে না ওইটা করি, ওইটা হচ্ছে না সেটা করি, কিন্তু টিকে থাকতে হবে। টিকে থাকলে তবেই সাফল্য পাবে, না হলে কিন্তু প্রবলেম এখানে দিতেই থাকবে বুধের এই অষ্টম অবস্থা। এবং সপ্তম দৃষ্টি দ্বিতীয় স্থানে পড়ছে, কথাবার্তা এদের কিন্তু ভীষণ উচ্চমানের হয়। এই করব, সেই করব, এইভাবে করব, সেইভাবে করব, কিন্তু করে উঠতে পারে না। এই প্রবলেমটাই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম। তো এইটা একটা বিষয় কিন্তু উঠে আসার চান্স আপনাদের জন্মছক অনুযায়ী কিন্তু অবশ্যই থাকতে পারে। আচ্ছা, তার পরবর্তী যদি নবম স্থানে থাকে বুধ সিংহ রাশিতে, এটা তো ভীষণ ভালো যোগ হচ্ছে। এক তো মিত্র ক্ষেত্রে সূর্যের ঘরে বসে আছে বুধ, এটা একটা প্লাস পয়েন্ট। প্লাস সূর্য আশা করছি সামনাসামনি থাকবে। যদি সাথে বসে থাকে তো বুধাদিত্য রাজযোগ হয়ে গেল। যদি কন্যাতে বসে থাকে তাহলে ক্ষেত্র বিনিময়ে নবম দশমের, সেটাও ভালো রাজযোগ। আর প্রথমত হচ্ছে দশম ঘরের অধিপতি নবমে বসে আছে, মানে ধর্মকর্ম যোগ হচ্ছে। কর্মের অধিপতি ধর্মের ঘরে। তো এই সকল জাতক বা জাতিকারা কিন্তু সর্বদাই
তার পার্টনারের থেকে ভীষণ সাপোর্ট পায়, তাদের পার্টনারের কথা শুনে যদি চলতে পারে, যেহেতু সপ্তম ঘরের অধিপতি ভাগ্যের ঘরে, বিবাহের পরে তাদের ভাগ্যান্নতি, কর্মান্নতি সব রকম দিক থেকে সাপোর্ট তারা পেয়ে থাকে এবং যথেষ্ট পরিশ্রমী হয়, পরাক্রমী হয়, যেহেতু সপ্তম দৃষ্টি তৃতীয় স্থানে পড়ছে। ছোট ভাই বোনদের সাপোর্ট কিন্তু এরা বরাবর পায় এবং পিতার সাপোর্টও কিন্তু এরা বরাবর পায়। এবং বুধাদিত্য রাজযোগ যদি হয়ে যায়, যথেষ্ট জ্ঞানী, যথেষ্ট উচ্চমানের ব্যক্তিত্বের অধিকারীও কিন্তু এই সকল মানুষরা হয়ে থাকে। অবশ্যই খুব ভালো অবস্থান এটা। এবার যদি দশম স্থানে বসে থাকে বুধ, এই ঘরে উচ্চ হয়, তাহলে এইটা আপনাদেরকে বলতে হবে না, সে কর্মজীবনে 100% সাফল্য পাবে। শুধু দেখে নিন বুধ এই ঘরে বক্রী হয়ে নেই, রাহুর দৃষ্টি বা কেতুর দৃষ্টি বা শনির দৃষ্টি পড়ছে কিনা, এইগুলো আপনাদেরকে দেখে নিতে হবে। দশমে বুধ বসে আছে মানে আপনারা খুব ভালো অ্যাডভাইজার হতে পারেন, ভালো বিজনেসম্যান হতে পারেন। প্রথমত ফিনান্সিয়াল অ্যাডভাইজার, ফিনান্সিয়াল আপনাদের নলেজ ভীষণ ভালো থাকবে। অবশ্যই সাংবাদিকতার কর্মের দিকে যান, ব্যাংকিংয়ের দিকে যান, আইটির দিকে যান, সব রকম দিক থেকে বুধ কিন্তু দশমে থেকে আপনাদেরকে যথেষ্ট পজিটিভ ফলাফল নিয়ে আসবে। টিচিং প্রফেশনের দিকে গেলেও বুধ কিন্তু এখানে খুব ভালো নিয়ে আসবে। ইভেন বুধ যদি হস্তা নক্ষত্রে বসে থাকে, তাহলে সেক্ষেত্রে আমি বলবো মেডিকেল পেশার দিকে গেলেও খুব ভালো সাফল্য নিয়ে আসবে। এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রেও খুব ভালোই কানেকশন। এবং যেহেতু সপ্তম দৃষ্টি তার চতুর্থ স্থানে পড়ছে, যদিও নিচস্থ করে দৃষ্টি পড়ছে, কিন্তু সুখের অভাব আপনাদের কোনোদিনও ঘটবে না যদি বুধের দশা মহাদশা পেয়ে যান। গাড়ি বাড়ি সব কিছুর যোগ কিন্তু বুধের দশায় আসার চান্সেস থাকবে। অবশ্যই অবস্থান খুব ভালো অবস্থান। তারপরে যদি একাদশ স্থানে বসে থাকে বুধ, দেখুন এইখানে বুধকে একাদশ স্থানে কিন্তু কারক হিসাবে সে কিন্তু কারকত্ব পেয়ে যায় একাদশ ঘরে। একাদশ ঘর এবং সে মিত্র ক্ষেত্রে বসে আছে, এটা ভীষণ ভালো যোগ হলো। দশম ঘরের অধিপতি একাদশ স্থানে বসে আছে মানে সে গরিব ফ্যামিলিতে জন্মগ্রহণ করলেও সে কিন্তু নিজের কর্মক্ষমতার দ্বারা, নিজের ইনকামের দ্বারা জীবনে কিন্তু উন্নতি করে। খুব কম বয়স থেকে কর্মের সাথে যুক্ত হয়ে পড়ে। দেখুন একটা বিষয় বুঝতে হবে যে সপ্তম দৃষ্টি পঞ্চমে দিচ্ছে, তাদের বিদ্যার থেকে বেশি তাদের বাহ্যিক জ্ঞানটা বেশি, মানে প্র্যাকটিক্যাল জ্ঞানটা তাদের ভীষণ ভালো থাকে, ভীষণ তাদের বুদ্ধি থাকে। এবং একাদশে বসে কীভাবে অর্থ উপার্জন করে নিতে হয়, মার্কেটিং স্কিল, কমিউনিকেশন স্কিল ভীষণ ভালো থাকে এদের মধ্যে। অবশ্যই খুব ভালো। এবং সপ্তম ঘরের অধিপতি একাদশে বসে আছে, প্রথম জীবনে চাকরি এবং পরবর্তী জীবনে বিজনেস এদের সফলতার সর্বোচ্চ মূল চাবিকাঠি হয়। তো অবশ্যই অবস্থান খুব ভালো। আপনারা মানে যদি একাদশে বুধ থাকে, বুধের দশা বা অন্তর্দশা যদি পান, সেই সময়টাকে পূর্ণরূপে কাজে লাগান। যারা ধনু লগ্ন, ধনু রাশির মানুষ আছেন, সর্বদাই কিন্তু বুধ একাদশে থেকে আপনাদেরকে পূর্ণরূপে সাপোর্ট দেবে। ইনকামের ক্ষেত্রে, ইচ্ছা পূরণের ক্ষেত্রে সর্বদাই আপনারা সাপোর্ট পাবেন। বুধ যদি দ্বাদশ স্থানে বসে থাকে, দ্বাদশ স্থানটা নেগেটিভ ঘর হয়ে গেল, সপ্তম এবং দশম ঘরের অধিপতি হয়, তাহলে সেক্ষেত্রে দাম্পত্য জীবন এবং কর্ম নিয়ে কিন্তু একটা সংশয়তা তৈরি হবে। দেখুন প্রথমত হচ্ছে সপ্তমের দ্বাদশ কানেকশন, জন্মস্থান থেকে দূরে বিবাহ করবার চিন্তা ভাবনা করুন আপনারা। এবং অবশ্যই দশমের দ্বাদশ অবস্থানও কিন্তু জন্মস্থান থেকে বাইরে কর্ম করলেই জীবনের সফলতাটা কিন্তু ইজি আসবে, না হলে নয়। এবং মঙ্গলের সাথে তাৎকালিক মিত্রতাও আপনাদেরকে দেখে নিতে হবে। মঙ্গলের সাথে তাৎকালিক মিত্রতা কীভাবে দেখতে হবে আমি আর বলবো না, কারণ আগের দুটো ক্ষেত্রে বলে দিয়েছি। আগে 3টে ঘর এবং পরে 3টে ঘর যদি থাকে তাহলেই তাৎকালিক মিত্রতা। তো সেক্ষেত্রে বুধ দ্বাদশে অবস্থান করলে পূর্ণ নেগেটিভ না হলে আপনাদেরকে ব্যয়টা নিয়ন্ত্রণ করতে হবে। সব থেকে বড় বিষয় হচ্ছে আপনাদের আয় হবে না নয়, কিন্তু আপনাদের ব্যয়টা নিয়ে আপনাদেরকে ভীষণ প্রবলেম ফেস করতে হবে। কেন দশমপতি যখনই দ্বাদশে অবস্থান করবে তখন ব্যয় আপনারা অধিক পরিমাণে করে ফেলবেন। এইটা নিয়ন্ত্রণ করতে পারলে আমি বলবো প্রবলেমটা কম। আর জন্মস্থান থেকে দূরে গিয়ে কর্ম করুন, বিবাহ করুন, সেক্ষেত্রে দাম্পত্য জীবন যথেষ্ট সুখের হবে। এবং সপ্তম দৃষ্টি যেহেতু ষষ্ঠ স্থানে পড়ছে, ঋণ নিন, কোনো অসুবিধা নেই, কিন্তু ঋণ দিলে সেটা নিয়ে কিন্তু ভীষণ সমস্যায় পড়তে হবে। এবার ঋণ আপনারা নিয়েছেন, আপনারা ভীষণ ভয় পাচ্ছেন, আমি গ্যারেন্টি দিয়ে আপনাদেরকে বলতে পারি ঋণ ঠিক আপনারা মিটিয়ে ফেলবেন, কিন্তু ঋণ যদি কাউকে দিয়ে ফেলেন তার থেকে অর্থ পেতে কিন্তু ভীষণ প্রবলেম হবে। এবং ছোট বাচ্চাদের যারা ধরে নিন পড়াশোনা করতে পারছে না, সেই সকল মানুষকে দান করুন, সেটা লেখাপড়ার বই হোক বা আর্থিক সাহায্য হোক, সেটা করুন, দেখবেন আপনাদের বুধ কিন্তু খুব পজিটিভ ফলাফল দেবে। তো আমরা বুঝলাম যে ধনু লগ্ন, ধনু রাশি সাপেক্ষে বুধের অবস্থান নিয়ে ফলাফল। দেখুন আমি রত্ন ধারণের ক্ষেত্রে একটা বিষয় তো এখানে বলবো, তবুও কিন্তু আপনারা যে কোনো জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিয়ে তবেই রত্ন পড়বেন। প্রথম বিষয় হচ্ছে যদি লগ্নে থাকে রত্ন পড়তে পারেন, তৃতীয়ের ক্ষেত্রে রত্ন পড়তে পারেন। এইখানে সপ্তমের ক্ষেত্রে না রত্ন পড়াটাই ভালো, নবমের ক্ষেত্রে পড়তে পারেন, দশমের ক্ষেত্রে, একাদশের ক্ষেত্রে আপনারা রত্ন ধারণ করতে পারেন। তাহলে আমরা পেলাম লগ্ন, তৃতীয়, নবম, দশম এবং একাদশ। এবার পঞ্চমের ক্ষেত্রে তাৎকালিক মিত্রতা, লগ্নের ক্ষেত্রেও তাৎকালিক মিত্রতা আপনাদেরকে দেখে নিতে হবে। বাদবাকি ক্ষেত্রে সপ্তমে কেন বারণ করলাম, কেন সপ্তমে যখনই আপনার বুধকে আপনি পাওয়ারফুল করবেন, স্ট্রং করবেন, তখন আপনার পার্টনারের সাথে মতবিরোধ হতে পারে, সেই কারণের জন্য বারণ করলাম। তবু এই সকল ক্ষেত্রে পড়ানো যায়। ধরুন আপনার বিবাহ হচ্ছে না, বুধ সপ্তমে বসে আছে, খুব ডিগ্রিগতভাবে দুর্বল, সমসাময়িক সময়ের জন্য বুধের পান্না পড়ানো যায়, কিন্তু লং টার্মের জন্য নয়। এইগুলো আপনাদেরকে বুঝতে হবে। এবার বুধ যদি দ্বাদশে বসে থাকে, অষ্টমে বসে থাকে, সপ্তমে বসে থাকে, ষষ্ঠে বসে থাকে এবং বাদবাকি যদি নিচস্থ হয়ে বসে থাকে, তাহলে আপনারা অবশ্যই বুধের প্রণাম মন্ত্র ওং ব্রাং ব্রিং ব্রংশ বুধায় নম
পাঠ করুন রেগুলার 108 বার করে, যদি আপনার বুধের মহাদশা চলে। এবং এইটাও আপনাদেরকে বলে রাখছি, গণেশ ঠাকুরের আরাধনা করুন, ওম গণ গণপতায় নমঃ পাঠ করুন প্রত্যেক বুধবার, গণেশ ঠাকুরের সামনে 21টা দুব্য দিয়ে পুজো দিন, তাতেও কিন্তু আপনাদের বুধের নেগেটিভ ইম্প্যাক্ট কাটবে। এবং অষ্টমে যদি বসে থাকে, এটা সব থেকে নেগেটিভ অবস্থান হয়, সেই ক্ষেত্রে কি করবেন, চন্দ্রের ঘর বুধ বসে আছে, আপনারা এই রকম কোনো মূর্তি বাড়িতে স্থাপন করুন বা ফটো রাখুন যেখানে শিব ঠাকুর, মা দুর্গা এবং গণেশ ঠাকুর তিনজনে একসাথে আছে, ঠিক আছে। এইরকম কোনো যদি সাথে প্লাস শুক্র বসে যায়, তাহলে আপনারা কার্তিক ঠাকুরকেও, মানে যেটা 4জন থাকে সেই ফটো রাখতে পারেন। আর না হলে এই 3জনের ফটো আপনারা একসাথে যেখানে আছে সেই রকম ফটো বাড়িতে স্থাপন করে তার সামনে সেই ভগবান মানে শিব ঠাকুর, মা দুর্গা এবং গণেশ ঠাকুরের আরাধনা করুন। দেখবেন আপনাদের বুধের মহাদশা যেটা মারাত্মক নেগেটিভ দিচ্ছিল, কর্মজীবনে ভীষণ সমস্যা দিচ্ছিল, সেটা কেটে যাবে, গ্যারেন্টিটা আমি নিলাম আপনার কাছে। তো এই রেমেডিগুলো যদি করতে পারেন খুব ভালো। আর ছোট যারা বাচ্চা আছে তাদেরকে তো আমি বললাম সাপোর্ট দিতেই হবে, বিশেষত যারা বাচ্চা মেয়ে আছে পড়াশোনা করতে পারছে না, তাদেরকেও আপনারা সাপোর্ট দিতে পারেন। এটা করলেই আপনাদের পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্টগুলো কিন্তু বুধের কেটে যাবে। তো এই ছিল আমাদের বুধের অবস্থান নিয়ে আলোচনা। হ্যাঁ, আর একটা বিষয় বলে দিই, অষ্টমে বুধের ক্ষেত্রে কিন্তু আপনাদের নার্ভের সমস্যা মারাত্মকভাবে আপনাদেরকে ভোগাতে পারে, সিজনাল রোগ আপনাদেরকে মারাত্মকভাবে ভোগাতে পারে, ইভেন আপনাদের বুদ্ধিভ্রমতাও কিন্তু, একাকিত্ব আপনাদেরকে ভীষণ প্রবলেমে ফেলতে পারে, এটাও মাথায় রাখতে হবে। তো এই ছিল আমাদের ধনু লগ্ন ধনু রাশির সাপেক্ষে 12টি করে বুধের অবস্থান নিয়ে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।